প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যাদের জ্যামিতির প্রতি রয়েছে তীব্র অনীহা অথবা বিতৃষ্ণা, তাদেরকে আমার এই ক্লাসটিতে সম্পূর্ণ মনোযোগের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে আশা করি জ্যামিতির প্রতি বিতৃষ্ণা ভাবটা দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শুভনাদ্যয়ী সকলকে কালীগচ্ছ পাঠশালা অনলাইন স্কুলের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। চলো শিক্ষার্থীরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তোমাদেরকে আজকের জ্যামিতিক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা আজকে যে ক্লাসটি উপভোগ করতে যাচ্ছ তার সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ মারুফ খান, সিনিয়র শিক্ষক, কালীগচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়। তোমাদের সাথে আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব তা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের জ্যামিতি পার্টের উপপাদ্যের উপর একটি ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে একটি কেন্দ্রস্থ কোণ এবং একটি বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি, যা একই চাপের উপর দণ্ডায়মান, এবং কেন্দ্রস্থ কোণের পরিমাণ হলো 100 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণের পরিমাণ হলো 50 ডিগ্রি। তো তোমাদের মনে হয়তো প্রশ্ন, এই সম্পর্কটা ঠিক আছে কি না। চলো শিক্ষার্থীরা, আমরা একটি ভিডিও দেখি। আজ আমরা মনোযোগের সাথে ভিডিওটা লক্ষ্য করো। একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এখন দেখতে পাচ্ছি অকেন্দ্রীয় বৃত্তের চাপ এপিবি এর ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কোণ এওবিটা দ্বিগুণ হবে কোণ এসিবি এর। এখন আমরা বৃত্ত থেকে এই কোণগুলিকে কেটে নেব। আমরা তাহলে আমরা মনোযোগের সাথে ভিডিওটা লক্ষ্য করি। এইটা হলো আমার এখন কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এখন আমরা দেখাবো এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আমরা এখন এই কেন্দ্রস্থ কোণটিকে সমান দুভাগে ভাঁজ করছি। তাহলে এটা এখন কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে গেল। এটাকে এবার আমরা এই বৃত্তস্থ কোণের সঙ্গে সমান করে বসাবার চেষ্টা করে দেখি। দেখা গেল কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণের সঙ্গে একদম সমান হয়ে গেল। আজকের পাঠ উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা বৃত্ত কি তা বলতে পারবে, বৃত্তের বিভিন্ন অংশ ব্যাখ্যা করতে পারবে, বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ চিহ্নিত করতে পারবে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে পারবে। প্রথমে আমরা বৃত্ত এবং কেন্দ্র সম্পর্কে জেনে নিই। বৃত্ত হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বৃত্তের ছবি। একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটি চলমান বিন্দু ঘুরে আসলে যে ক্ষেত্রের সৃষ্টি হয় তাকে বৃত্ত বা সার্কেল বলে। বৃত্তটা কিভাবে উৎপন্ন হয়েছে আমরা একটু দেখে নিই। এই যে এ বিন্দুটা চলমান বিন্দু, চতুর্দিকে ঘুরে আসছে, আর মধ্যে স্থির বিন্দুটি হলো ও, এবং ও বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসলে যে ক্ষেত্রের সৃষ্টি হয় তাকে আমরা বৃত্ত বলবো, বৃত্ত বা সার্কেল বলবো। চিত্রে, যেমন চিত্রে এবিসি একটি বৃত্ত।
তাহলে কেন্দ্র যে নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে বৃত্ত আঁকা হয় তাকে বৃত্তের কেন্দ্র বলে, কেন্দ্র বা সেন্টার বলে। যে নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে বৃত্ত আঁকা হয় তাকে বৃত্তের কেন্দ্র বা সেন্টার বলে। যেমন চিত্রে এবিসি বৃত্তের কেন্দ্র ও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বৃত্ত এবং কেন্দ্র কি। এখন আমরা জেনে নিব যা এবং ব্যাস সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত অঙ্কিত হচ্ছে। এই যে বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের যা বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি সি বিন্দু থেকে ডি বিন্দু, দুইটা বিন্দু সংযুক্ত হচ্ছে একটি রেখাংশের মাধ্যমে, এবং এই রেখাংশটাকে আমরা বৃত্তের যা বলবো। তাহলে বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের যা বলে। যেমন চিত্রে সিডি একটি যা। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, যা যখন আমরা বলবো তখন এটা বুঝতে হবে যে বৃত্তের ব্যাসভিন্ন যা, যাকে আমরা ব্যাসভিন্ন যা বলবো। অর্থাৎ ব্যাসভিন্ন যাই হলো যা। আর ব্যাস হলো বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের অপর প্রান্ত পর্যন্ত সরলরেখার দূরত্বকে ব্যাস বলে। যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে, বৃত্তের এক প্রান্ত এ বিন্দু থেকে কেন্দ্র ও বিন্দুর ভিতর দিয়ে বৃত্তের অপর প্রান্ত বিতে পৌঁছেছে এ বি সরলরেখা। তাহলে এ বি হলো চিত্রে এ বি একটি ব্যাস। এখানে আমরা বুঝতে হবে যে এ বি ব্যাস আর সিডি হলো ব্যাসভিন্ন যা, এবং এ বি হলো বৃত্তের বৃহত্তম যা। এ বি হলো বৃত্তের বৃহত্তম যা, আর সিডিকে বলা হবে ব্যাসভিন্ন যা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ যা বললে আমরা বুঝবো বৃত্তের ব্যাসভিন্ন যা। এখন আমরা বৃত্তের ব্যাসার্ধ এবং চাপ সম্পর্কে জেনে নিব। বৃত্তের ব্যাসার্ধ হলো কি, যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখার দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস বলে। আমরা দেখতে পাচ্ছি ও বিন্দু, কেন্দ্র ও বিন্দু থেকে পরিধি এ বিন্দুতে পৌঁছেছে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখার দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস বলে। অপরদিকে বৃত্তের ব্যাসের অর্ধেককে আমরা ব্যাসার্ধ বলবো। বৃত্তের ব্যাসের অর্ধেককে বৃত্তের ব্যাসার্ধ বলবো। আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। এখন শিক্ষার্থীরা তোমরা সেটা প্র্যাকটিক্যাল দেখবে যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হবে কেন, কিভাবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ও এ ব্যাসার্ধটা চতুর্দিকে ঘুরে আসতেছে এবং একটুও এদিক সেদিক হচ্ছে না, এবং এই যে পরিধিটা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র ও বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে আঁকা হয়েছে। কেন এ ও ব্যাসার্ধটা আমি যেখানে আঁকি না কেন, বৃত্তের যে কোনো বিন্দুর সাথে সংযুক্ত করি তাহলে সকল ব্যাসার্ধ সমান হবে। অর্থাৎ এ ও ব্যাসার্ধ এ বিন্দুর সাথে যুক্ত করলে যে এ ও ব্যাসার্ধ হবে, সি বিন্দুর সাথে যদি যুক্ত করি সি ও ব্যাসার্ধ, এবং বি বিন্দুর সাথে যুক্ত করলে বি ও ব্যাসার্ধ, সব ব্যাসার্ধ সমান হবে। এই জন্য বলা হয় একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। আর চাপ হলো বৃত্তের পরিধির যে কোনো খণ্ডিতাংশকে বৃত্তের চাপ বলে। বৃত্তের পরিধির যে কোনো খণ্ডিতাংশ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই যে এসি একটি খণ্ডিতাংশ বৃত্তের পরিধির খণ্ডিতাংশ, এবং এই এসিকে আমরা চাপ বলবো। ঠিক আছে, তাহলে চিত্রে এসি একটি চাপ। তাহলে বৃত্তের পরিধির যে কোনো খণ্ডিতাংশকে বৃত্তের চাপ বলে। চিত্রে আমরা এসি একটি চাপ দেখতে পাচ্ছি, অথবা যে কোনো খণ্ডিতাংশকে আমরা চাপ বলবো। এখন উপচাপ এবং অধিচাপ সম্পর্কে আমরা জেনে নিই। দেখতে পাচ্ছি চিত্রে একটি বৃত্ত অঙ্কিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিসি হলো ব্যাসভিন্ন একটি যা। এই যে ব্যাসভিন্ন একটি যা, এই যা দ্বারা বৃত্তটা দুইটা অসমান অংশে বিভক্ত হয়েছে। একটা বড় অংশ আর একটা ছোট অংশ। বড় অংশটা হলো বিএসসি আর ছোট অংশটা হলো বিডিসি। এই জন্যই বলা হয় যে বৃত্তের ব্যাসভিন্ন যে কোনো যা বৃত্তকে যে দুটি অসমান অংশে বিভক্ত করে তাদের মধ্যে ক্ষুদ্রতর অংশটিকে উপচাপ বলে। ক্ষুদ্রতর অংশটিকে আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিসি
বিসি হলো কি যে ব্যাসভিন্ন যা, এবং এই বিসি যা দ্বারা আমাদের বৃত্তকে দুইটা অসমান অংশে বিভক্ত হয়েছে। একটা হলো ছোট অংশ বিডিসি আর একটা বড় অংশ বিএসসি। তাহলে এই ছোট অংশ, ক্ষুদ্রতর অংশটাকে আমরা উপচাপ বলবো। আমি সংজ্ঞাটা আবারও বলছি, বৃত্তের ব্যাসভিন্ন যে কোনো যা বৃত্তকে যে দুটি অসমান অংশে বিভক্ত করে তাদের মধ্যে ক্ষুদ্রতর অংশটিকে উপচাপ বলে। যেমন চিত্রে বিডিসি একটি উপচাপ। বৃত্তের ব্যাসভিন্ন যে কোনো যা বৃত্তকে যে দুটি অসমান অংশে বিভক্ত করে তাদের মধ্যে বৃহত্তর অংশটিকে অধিচাপ বলে। যেমন চিত্রে বিএসসি অধিচাপ। অর্থাৎ ব্যাসভিন্ন যা একটা বৃত্তকে দুইটি অসমান অংশে বিভক্ত করে, ক্ষুদ্রতর অংশটাকে উপচাপ বলবো এবং বৃহত্তর অংশটাকে অধিচাপ বলবো। এখন আমরা জেনে নিব বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তস্থ কোণ অঙ্কিত হলো বিসি চাপের উপর দণ্ডায়মান। অ্যাঙ্গেল বিএসসি হলো বৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল বিএসসি হলো বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের সংজ্ঞা হবে যে বৃত্তের যে কোনো চাপ পরিধির অবশিষ্টাংশের যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল বলে। যেমন চিত্রে বিএসসি একটি বৃত্তস্থ কোণ। অর্থাৎ যে কোনো চাপ বলতে আমরা এখানে বৃত্তে দেখতে পাচ্ছি বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান, আর অবশিষ্টাংশ হলো বিএসসি। বিএসসি ওই চাপের এ বিন্দুতে অ্যাঙ্গেল বিএসসি কোণ উৎপন্ন করেছে। তাহলে অ্যাঙ্গেল বিএসসি হবে, এই যে অ্যাঙ্গেল বিএসসি হবে বৃত্তস্থ কোণ, এবং এখানে বিসি চাপের উপর দণ্ডায়মান। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ, তাহলে এখানে অ্যাঙ্গেল বিওসি, বিওসি হলো কেন্দ্রস্থ কোণ, এবং একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, বিসি এর উপর দণ্ডায়মান। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাঙ্গেল বলে ইংরেজিতে। তাহলে কি হলো, বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে, বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে, অর্থাৎ ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল অ্যাঙ্গেল। যেমন চিত্রে অ্যাঙ্গেল বিওসি একটি কেন্দ্রস্থ কোণ, চিত্রে অ্যাঙ্গেল বিওসি একটি কেন্দ্রস্থ কোণ। আমি আবারও বলছি, কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তের যে কোনো চাপ, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি বিসি চাপ কেন্দ্রে কোণ ধারণ করেছে অ্যাঙ্গেল বিওসি, তাহলে এটা হবে অ্যাঙ্গেল বিওসি হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে সংজ্ঞাটা হলো যে বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে বা উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। আর বৃত্তের যে কোনো চাপ পরিধির অবশিষ্টাংশের যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, পরিধির অবশিষ্টাংশের যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। আর যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছ এবং বুঝতে পেরেছ। এই পর্যায়ে উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্যটি আমরা প্রমাণ করব। প্রথমে চিত্র এঁকে নিচ্ছি। এখানে অ্যাঙ্গেল বিওসি একটি কেন্দ্রস্থ কোণ অঙ্কিত হলো বিসি চাপের উপর দণ্ডায়মান। আবার বিসি চাপের উপর দণ্ডায়মান এখন একটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হলো অ্যাঙ্গেল বিএসসি। এই বিষয়টা কি আমরা স্বীকার করে নিব, অর্থাৎ এই স্বীকার করে নেওয়াটাই হলো বিশেষ নির্বাচন। আমরা প্রশ্নের ভাষাটাকে চিত্রের মাধ্যমে স্বীকার করে নিব। প্রশ্নে বলেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে আমরা বৃত্ত আগে চিন্তা করব বৃত্ত, তাহলে বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। এবিসি বৃত্তের একই চাপ বিসি এর উপর, প্রশ্নে বলছে একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে আমাদের বৃত্ত হলো কি যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত, আর একই চাপ হলো কি একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান। অ্যাঙ্গেল বিওসি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিএসসি বৃত্তস্থ কোণ। এই বিষয়টা কি যে প্রশ্নে বলেছে একটা বৃত্ত প্রথমে, তারপর একই চাপের উপর দণ্ডায়মান, তারপর বলেছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ।
এই জিনিসটাকে আমরা স্বীকার করে নিব। বিশেষ নির্বাচনে বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডমান, একই চাপ, এই যে একই চাপ বিসি এর উপর দণ্ডমান অ্যাঙ্গেল বিওসি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিএসি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিওসি সমান অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল বিএসসি। আর আমরা তো জানি যে যে কোনো উপপাদ্যের প্রমাণটাকে 3টা ধাপে আমরা উল্লেখ করব। প্রথম ধাপ হলো বিশেষ নির্বাচন, দ্বিতীয় ধাপ হলো অঙ্কন যদি প্রয়োজন লাগে। কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ করতে গেলে কিছু কিছু অংশ অঙ্কন করা লাগে, সেই অংশটাকে আমরা অঙ্কনে উল্লেখ করব, অঙ্কনে লিপিবদ্ধ করব। এরপর রয়েছে প্রমাণ। তো 3টা ধাপে আমরা, প্রথম ধাপটা হলো বিশেষ নির্বাচন, এবং বিশেষ নির্বাচনটা হলো প্রশ্ন অনুসারে আমরা চিত্র আঁকব এবং এই চিত্রে অনুসারে এই প্রশ্নের কথাগুলোকে আমরা স্বীকার করে নিব। এই জন্যই বলছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল বিওসি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিএসসি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিওসি সমান টু অ্যাঙ্গেল বিএসসি, এখানে এটা প্রমাণ করতে গেলে আমাদের কিছু অঙ্কন করা লাগবে এখানে। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি, যে অঙ্কনে আমরা বলবো যে ধরি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি, অর্থাৎ এসি রেখাংশটাকে আমরা কেন্দ্রগামী নয় চিন্তা করছি, এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। আমরা এবার প্রমাণের ধাপে চলে যাচ্ছি। উপপাদ্য 20টাকে আবার একটু লিপিবদ্ধ করে নিয়েছি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণের ধাপে এখন আমরা উল্লেখ করব এবং প্রমাণ করব। এখানে আমরা চিত্রটা এঁকে নিয়েছি। হ্যাঁ, প্রমাণের প্রথম ধাপ 1-এ আমরা বলবো যে ত্রিভুজ এও বি এর মধ্যে এও সমান বিও একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আমরা কিন্তু আগে দেখেছি যে একই বৃত্তের সব ব্যাসার্ধ সমান হবে, অর্থাৎ এও সমান বিও। এখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে এও সমান বিও, এও হলো ব্যাসার্ধ, বিও হলো ব্যাসার্ধ, তাহলে এও সমান বিও একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তো পরবর্তী পর্যায়ে তাহলে এখানে ত্রিভুজ এও বির মধ্যে যেহেতু দুইটা বাহু সমান হচ্ছে, এও সমান বিও, তাহলে এখানে এই যে এও সমান বিও যেহেতু হচ্ছে, তাহলে এওর বিপরীত বা কোণ হলো অ্যাঙ্গেল এ বিও সমান হবে অ্যাঙ্গেল বিএও, অ্যাঙ্গেল এ বিও সমান হবে অ্যাঙ্গেল বিএও। এই দুইটা কোণ সমান হয়ে যাবে, এই কোণ সমান এই কোণ সমান এই কোণ হয়ে যাবে। তার পরবর্তীতে ধাপ 2-এ আমরা বলবো যে ত্রিভুজ বিও এও বি এর মধ্যে আমরা বলবো কি ত্রিভুজ এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল এবিও, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। ত্রিভুজের যে কোনো ত্রিভুজের বেলায় আমরা যদি একটু বহিস্থ কোণ, এই যে এও রেখাংশকে ডি পর্যন্ত বর্ধিত করায় অ্যাঙ্গেল বিওডি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান, অর্থাৎ এই বহিস্থ কোণটার সংলগ্ন যে অন্তস্থ কোণটা এটা বাদ যাবে, বাকি দুইটা কোণের সমষ্টি সমান হবে, তাহলে এটা হবে অ্যাঙ্গেল বিএও সমান অ্যাঙ্গেল এবিও। তাহলে ত্রিভুজ এও বি এর মধ্যে আমরা পেয়েছি অ্যাঙ্গেল বহিস্থ অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল এবিও। কেন? কারণ ত্রিভুজের বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। তাহলে আমরা জানি যে অ্যাঙ্গেল এবিও সমান অ্যাঙ্গেল বিএও, তাহলে এবিওর বদলে আমরা বিএও লিখতে পারবো। তাহলে আমরা অ্যাঙ্গেল বিওডি সমান বা দিয়ে আমরা বলবো অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল এবিওর বদলে লিখবো বিএও, এবিওর বদলে লিখবো বিএও, যেহেতু অ্যাঙ্গেল এবিও সমান অ্যাঙ্গেল বিএও ধাপ 1 হতে আমরা পেয়েছি। তাহলে এখানে বিএও দুইটা হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল বিএও সমান টু অ্যাঙ্গেল বিএও,
অর্থাৎ অ্যাঙ্গেল বিওডি সমান 2 অ্যাঙ্গেল বিএও। অ্যাঙ্গেল বিওডি সমান 2 অ্যাঙ্গেল বিএও। ধাপ 3-এ আমরা বলবো যে অনুরূপভাবে ত্রিভুজ এওসি হতে পায় বহিস্থ অ্যাঙ্গেলে যে সিওডি সমান 2 অ্যাঙ্গেল সিএও। তাহলে ধাপ 3-এ আমরা ডাইরেক্ট ওই ধাপ 2-এ যেটা প্রমাণ করেছি সেটা আমরা অনুরূপভাবে দিয়ে সরাসরি বলবো যে অ্যাঙ্গেল সিওডি সমান হবে 2 অ্যাঙ্গেল সিএও। 2 অ্যাঙ্গেল সিএও। তাহলে এখন ধাপ 2 এবং 3 হতে পাই। এই ধাপ 2-এ পেয়েছি আমরা অ্যাঙ্গেল বিওডি সমান 2 অ্যাঙ্গেল বিএও, আর ধাপ 3-এ আমরা পেয়েছি অ্যাঙ্গেল সিওডি সমান 2 অ্যাঙ্গেল সিএও। অর্থাৎ দুইটা যোগ করে দিব, অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি, এই দুইটা যোগ করে দিব। তাহলে অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি সমান হবে 2 অ্যাঙ্গেল বিএও প্লাস 2 অ্যাঙ্গেল সিএও। তো এইখানে আমরা 2 কমন নিতে পারবো। 2 কমন নিলে, ডান পক্ষে 2 কমন নিলে আমাদের হবে, আর এদিকে অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি, এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে পুরা কোণটা হয়ে যাবে অ্যাঙ্গেল বিওসি। অ্যাঙ্গেল বিওসি হয়ে যাবে, পুরা কোণটা হবে কি অ্যাঙ্গেল বিওসি। অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি যোগ করলে এটা পুরা কোণটা হবে অ্যাঙ্গেল বিওসি সমান, ডান পক্ষ থেকে 2 কমন নিব, 2 ইন্টু অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল সিএও, ওই দুইটা কোণ যোগ করলে আমাদের হবে কি, তাহলে অ্যাঙ্গেল 2 ইন্টু অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল সিএও সমান হবে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসসি। 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসসি। তাহলে আমরা বলতে পারি যে বিওসি কোণটা হচ্ছিল আমাদের, আমরা বিশেষ নির্বাচনে ধরেছি যে অ্যাঙ্গেল বিওসিটা ছিল আমাদের কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল বিএসসিটা ছিল আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি কেন্দ্রস্থ কোণ হলো কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা হলো কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাই আমাদের প্রমাণিত হলো। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রমাণটা ভালোভাবে শিখে নিবে এবং খাতায় নোট করে নিবে। এখন তোমাদের বাড়ির কাজ, প্রথম বাড়ির কাজ হলো বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করে তাদের সংজ্ঞা লিখে রাখবে। দ্বিতীয় বাড়ির কাজ হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক উপপাদ্যটি প্রমাণ করবে। আমরা এখানে তোমাদের অবগতির জন্য বলছি যে এটা হলো কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা প্রমাণ করেছি কোনটা, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর এখন হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। শুধু আমরা প্রমাণের অংশটা যদি দেখি, আমরা একটু ব্যাকে যে প্রমাণের অংশটা দেখি, এই প্রমাণের অংশে আমরা বলেছি যে অ্যাঙ্গেল বিওসি সমান 2 অ্যাঙ্গেল বিএসসি। তো এই যে অ্যাঙ্গেল বিওসি সমান 2 অ্যাঙ্গেল বিএসসি প্রমাণ করেছি, এটাকে যদি উল্টায় নেই যে 2 অ্যাঙ্গেল বিএসসি সমান অ্যাঙ্গেল বিওসি, সুতরাং অ্যাঙ্গেল বিএসসি সমান হাফ অফ অ্যাঙ্গেল বিওসি, অর্থাৎ বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটাকে উল্টাই লিখে নিলে প্রমাণটা পুরাটা সবটা ঠিক আছে, শুধুমাত্র 2 অ্যাঙ্গেল বিএসসি সমান অ্যাঙ্গেল বিওসি লিখবো বা দিয়ে এরপরে লিখবো বা সুতরাং অ্যাঙ্গেল বিএসসি সমান হাফ অফ অ্যাঙ্গেল বিওসি, অর্থাৎ বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে তোমরা এই প্রমাণটা তোমরা লিখে রাখবে, ওই প্রমাণটা লিখবে এবং এটাও লিখবে। হ্যাঁ, দুইটাই জ্যামিতি খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে বার্ষিক পরীক্ষা, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।